তুলে দেবে। আর সরকার যদি না মনে করে যতদিন তৃণমূল সরকার শাহজাহান জনসমক্ষে আসবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে বলেছেন যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য রয়েছে আমাদের দেশে, কিন্তু যদি কোনো সরকার পড়ে যায় তখন কি হবে? এটা অনেকটা প্রেসিডেন্সিয়াল। ভারত সরকার যদি পড়ে যায় কোনো কারণে, তখন কি অন্যান্য রাজ্য সরকারগুলো পড়ে যাবে? সেখানে তো ইলেকটেড সরকার রয়েছে। যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে আমি সেটাতে সহমত জানাই, কিন্তু এটা বাস্তবিক এটা সম্ভব নয়। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি মুখ্যমন্ত্রীর কোনোদিন কোনো মর্যাদা ছিল, আছে? যে রাজ্যে প্রকাশ্যে সরকারি খরচায় সরকারি সভায় কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করা হয়, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পর্কে কদর শব্দ ব্যবহার করা হয়, তুই বলে সম্বোধন করা হয় দেশের প্রধানমন্ত্রীকে, যেখানে রাজ্যপালের বিরুদ্ধে এফআইআর করবার জন্য আবেদন জানানো হয়, যেখানে রাজ্যপালকে বিধানসভার মধ্যে শারীরিকভাবে নিগৃহীত করা হয়, যেখানে হাইকোর্টের বিচারপতির কক্ষে ঢুকে তাকে নিগৃহীত করা হয়, তার বাড়িতে পোস্টার লাগানো হয়, যেখানে সরাসরি বাংলা সঙ্গীত বলে নিয়ে এসে জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ করা হয়, তো তিনি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বলছেন? সামান্যতম শ্রদ্ধা তার যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতি আছে? এক দেশ এক ভোটের কথা বলা হচ্ছে, তো এটা সমস্ত স্টেক হোল্ডারদের কাছে সরকার পরামর্শ নিচ্ছে। তার মধ্যে রাষ্ট্রবিজ্ঞানীরা আছেন, অর্থনীতিবিদরা আছেন, বিভিন্ন আমলা আছেন, রিটায়ার্ড যারা জজ সাহেব আছেন তারা আছেন, বহু মানুষের থেকে মতামত নেওয়া হচ্ছে। উনি ওনার অবস্থান স্পষ্ট করুন। ওনার অবস্থান কেন্দ্র বিরোধিতা। উনি জিএসটির বিরোধী, সেটা বয়কট করবেন। কেন্দ্র যা করবে, উনি রাম মন্দির বিরোধী, উনি গীতা বিরোধী, উনি জাতীয় সঙ্গীত বিরোধী, তো স্বাভাবিকভাবেই এখন এটারও বিরোধিতা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলা ভাষাকে দ্রৌপদী স্বীকৃতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠাচ্ছি। রাজ্যের নাম পরিবর্তন নিয়ে দুবার আমরা বিধানসভায় পাশ করেছি, কিন্তু তাও এটা আটকে রাখা হয়েছে। ওরা কিছুতেই এটা হতে দিচ্ছে না। বম্বে থেকে মুম্বাই হয়েছে অনেকদিন হলো, কিন্তু বাংলা কেন এটা পাবে না? জাতীয় স্তরে কোনো বৈঠকে গেলে আমাদেরকে শেষ পর্যন্ত বসে থাকতে হয়, যেহেতু আমার রাজ্যের নাম ডাব্লিউ দিয়ে, তাই সবার শেষে আমি বলবার সুযোগ পাই। পাকিস্তানেও একটা পাঞ্জাব প্রদেশ রয়েছে, আমাদের দেশেও পাঞ্জাব আছে। বাংলাদেশ বলে একটা দেশ আছে, কিন্তু রাজ্যের নাম বাংলা বলে কি আপত্তি, কি অপরাধ আছে? অন্য রাজ্য স্বীকৃতি পেলে আমরা কেন স্বীকৃতি পাবো না? অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের একটি ঐতিহাসিক তফাৎ আছে। পশ্চিম নামটা তুলে দিয়ে এর একটা ইতিহাস এবং শত শত মানুষের আত্মত্যাগ, এবং তার সঙ্গে যে মানুষগুলো প্রাণ দিয়েছিল, যে মহিলাগুলো গণধর্ষিতা হয়েছিলেন, জোর করে যাদের ধর্মান্তর করা হয়েছিল, যাদের জোর করে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল, যাদের চড়া দামে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল, এই কলঙ্কজনিত ইতিহাসটাকে মুছে ফেলার একটা চেষ্টা চলছে। এই ইতিহাস বিকৃত করতে দেওয়া যাবে না। সেই কারণেই পশ্চিমবঙ্গই থাকবে ইতিহাস সম্মতভাবে। এক। দুই, বাংলা ভাষার ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার কেন, তো সেটার জন্য কেন্দ্রের বঞ্চনা তোর কোনো প্রশ্ন নেই। উনি তো দীর্ঘদিন কেন্দ্রের মন্ত্রী ছিলেন, ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর থেকে উনি সংসদে আছেন, তো স্বাভাবিকভাবে এতদিন উনি চেষ্টা করেননি, এখন চেষ্টা করছেন, ভালো কথা, এর আমরা বিরোধী নই। কিন্তু উনি 2500 বছরের বাংলা ভাষার ইতিহাসের সন্ধান পেয়েছেন, গবেষণা করেছেন, আজকে যেটা তিনি বলেছেন, এবং 4টে ভলিউম 5 থেকে শুনলাম ছাপতেও দেওয়া হয়ে গেছে, মুখবন্ধ লেখা বাকি। কারাই গবেষক আমাদের জানা নেই, তবে ওই ইতিহাসগতভাবে এটা কতটা স্বীকৃত সেটা তো বিতর্কের উঠবে এটা নিয়ে। 2500 বছর আগে বাংলা ভাষা তৈরি হয়েছিল কিনা এটা আমরা জানা নেই, কারণ সেই বিদ্যাবুদ্ধি আমাদের নেই। তবে আমার মনে হয় না আমাদের দেশে যারা ভাষাবিদ আছেন, যারা ঐতিহাসিক আছেন, তারা এটাকে গ্রহণ করবেন কিনা, এ রাজ্যেও যারা আছেন এবং অতীতে যাদের সঙ্গে একই মঞ্চে মুখ্যমন্ত্রীকে দেখা যেত, তারাও কেউ স্বীকার করবেন কিনা। কারণ 10ম শতাব্দীতে চর্যাপদ, সেটাই একটা ধরে নেওয়া হয় ওই সময় বাংলা ভাষা তৈরি হচ্ছে। তারপরে দ্বাদশ, ত্রয়োদশ শতাব্দী, চতুর্দশ শতাব্দী, সেখান থেকে কিছুটা ইতিহাস। উনি এখন 2500 বছর আগে বাংলা ভাষার
মানে মহাভারত রচনাকালেরও আগে বাংলা ভাষা ছিল, এই তত্ত্বটা কে গ্রহণ করবে বলে আমার মনে হয় না। তবে এর সঙ্গে ধ্রুপদী ভাষা ঘোষণা করার বা তার বিরোধিতা করার কোনো সম্পর্ক নেই। বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পাক, এটা আমরাও চাই। এটা যদি দেরি হয়ে থাকে, সেই ব্যর্থতার কারণ হচ্ছে তার দল, যে দলের গর্ভ থেকে তিনি জন্ম নিয়েছেন, কংগ্রেস, যারা কেন্দ্রে ক্ষমতায় ছিল। পরবর্তীকালে তার এখন জোটসঙ্গী সিপিআইএম, এবং বর্তমানে ওনার দীর্ঘ 1 দশকের শাসনে উনি কী করেছেন। সন্দেশখালীর ঘটনায় নেজার থানায় দায়ের হওয়া এফআইআর এর উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। শাহজাহানের কেয়ারটেকার দিদার বক্স মোল্লার দায়ের করা এফআইআর এর উপর 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ। রাজ্যের হলফনামা যে কেস ডায়েরি তলব করেছে, রাজ্য তার কোনো পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেছে কিনা সেটাও জানতে চাওয়া হয়েছে হলফনামা। রাজশেখর মান্তার নির্দেশ। দেখুন, কোর্টের অবস্থানের কথা বলেছে। আমরা রাজনৈতিক দল, আমরা হয়তো প্রয়োজনে কোর্টে যাই, কিন্তু আমরা মাঠেই থাকি। শাহজাহানের সঙ্গে পুলিশের কি সম্পর্ক, এটা ওই অঞ্চলের মানুষ জানেন। পুলিশ শাহজাহানের নির্দেশে কি কি কাজ করে সেটাও মানুষ জানেন। জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শাহজাহানের কি সম্পর্ক ছিল, জ্যোতিপ্রিয় মল্লিক শাহজাহানকে দিয়ে কি কি কাজ করিয়েছে, সেটা সন্দেশখালী, সরবেরিয়া, ধামাখালী, দুর্গানগর, খুলনা, যারা যারা আছেন, কোড়াকাটি, ওখানকার মানুষ জানেন। তো এটা নতুন করে বলবার কোনো প্রয়োজন নেই। শাহজাহানই তৃণমূলই শাহজাহান ওদের একজন সোনার টুকরো রত্ন। সিপিএমের ঘরে জন্ম নেবার পরে প্রতিভা দেখেই তাকে নিয়ে আসা হয়েছে, কারণ একদিন সে তৃণমূলকেও আক্রমণ করেছিল। আর পুলিশ বা আমি আবেদন করব তৃণমূলের নেতৃবৃন্দের কাছে, যারা বিভিন্ন বিজেপি বিরোধী, ইডির বিরুদ্ধে বক্তব্য রাখছেন, তারা চক্রান্তের তত্ত্বটা এস্টাবলিশ করবার আগে সন্দেশখালী 2 নম্বর ব্লকে তৃণমূলের যে পঞ্চায়েত সদস্যরা নির্বাচিত হয়েছিলেন, তার মধ্যে কজন ঘর ছাড়া আছে তার একটু হিসাব নিন। আর তৃণমূল যারা জন্মলগ্ন থেকে তারা তৃণমূল করতেন, যে সংখ্যালঘু মুখেরা ছিল, মালঞ্চ, সরবেরিয়া, এই অঞ্চল জুড়ে, নেজার, কেন, তো সেখানে তারা কোথায় আছেন একবার খোঁজ নিন। তৃণমূলকে তারা করে রেখেছে। আর সরকারি জমি, পাট্টা দেওয়া জমি, যে কোন এলাকায় এই সরকার জমির পাট্টা দিয়েছে, আর সেই জমি এই মুহূর্তে কার দখলে চলে গেছে, কার নামে রেজিস্ট্রি হয়েছে, এটা একটু খুঁজে দেখুন তৃণমূলের নেতারা। এইটা নিয়ে আপনার বক্তব্য। আজকে কোর্টে এই যে শুনানি চলছিল, যে পুলিশের এফআইআর এর বিরুদ্ধে রাজশেখর মান্তার এজলাসে, তো ইডি আজ কোর্টে বলেছে একটি 3 মিনিটে 28 বার ফোন করেছিল, তাকে ফোনে কথা বলেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন কেন আমরা এসেছি, ইডির এগুলো বয়ান, কেন আসতে চাইছে, আমরা কি চাই, তারপর আর ফোন ধরেননি। তো এই তাদের অভিযোগ যে শাহজাহানের ফোনাফোনির পরে হাজারখানেক সভায় হামলা শুরু করে। তো এই যে যেটা বারবার ইডি বলছে যে তাদের, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন, আরেকবার যদি একটু বলেন। দেখুন, সেখানে ইডি পৌঁছানোর পরে এবং শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ করেছে বলে ইডি দাবি করছে, এবং এই যোগাযোগের পরেই আমরা দলীয় সূত্রে যে খবর পাচ্ছি, শাহজাহান পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় ফোন করে, এবং 1 ঘন্টা সময় এই ফোন করার জন্য হাতে নিয়ে তারা আসে এবং প্রবলভাবে মারধর শুরু করে। আপনাদের সাংবাদিকরাও প্রহৃত হয়েছেন, আমি কোনো মাধ্যমের নাম করছি না। ক্যামেরা পার্সনের ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে, সে মার খেয়েছে। 2টি সংবাদ মাধ্যম, সিআরপিএফকে আক্রমণ করতে হচ্ছে। সিআরপিএফ পরিস্থিতির বাধ্যবাধকতায় তারা আত্মরক্ষার তো গুলি চালানোর অবস্থা যাতে না তৈরি হয়ে যায়, তারাও সেখান থেকে চলে গেছে বা পালিয়ে গেছে। পরবর্তীকালে তাণ্ডব চলেছে, এবং ঘটনাটা এতটাই ভয়াবহতা ছিল যে আজকে যে ইডি অফিসাররা গিয়েছিলেন কলকাতা থেকে, প্রাণের তাগিদার কলকাতায় না ফিরে এসে তারা নদী পেরিয়ে সন্দেশখালী থানায় গিয়ে আশ্রয় নিয়েছেন। এই মামলায় পুলিশের এই মামলায় যে চলছে, পুলিশ রাজ্যের সওয়াল যেটা ছিল যে পুলিশের কাছে অভিযোগ স্থানীয় মানুষরা দায়ের করেছিলেন, সেখানে বলা ছিল যে ইডির আধিকারিকরা নগদ 1,35,000 টাকা এবং বেশ কিছু নথি ঘটনাস্থল থেকে, কিন্তু সিজার লিস্টে নেই। ওখানে স্থানীয় লোকেদের মারধর করার অভিযোগ হয়েছে। রাজ্যের সওয়াল যে আইন অনুযায়ী আমাদের কাছে যদি ধর্তব্যযোগ্য অপরাধের অভিযোগ আসে, তাহলে আমরা এফআইআর করতে বাধ্য।
তাতে মানে বিচারপতি যেটা বলেছেন, রাজ্যকে বিচারপতি প্রশ্ন করেছেন, আইন অনুযায়ী অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অনুসন্ধান করা উচিত ছিল, সেটা করা হবে না। কেউ যদি বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মারধর করা হয়েছে, তাহলেও কি আপনারা এফআইআর সঙ্গে সঙ্গে করবেন? খতিয়ে দেখবেন না? কেউ যদি খুনের অভিযোগ করে তাহলে ঘটনাস্থলে যাবেন না, এফআইআর করে দেবেন? দেখুন, আমরা রাজনৈতিক কর্মীরা তৃণমূল সরকারের এই ধরনের অভ্যাসের সঙ্গে পরিচিত আছে। শাহজাহানের বিরুদ্ধে কতগুলো এফআইআর করেছি আমরা। 2009 সাল থেকে শাহজাহানের বিরুদ্ধে আমরা এফআইআর করছি। তৃণমূল বিজেপি একযোগে সিপিআইএম এ থাকা সময় মুক্তাঞ্চল বানিয়ে দিয়ে শাহজাহানের মারধর করা হয়েছিল, খুঁজে দেখবেন তৃণমূলেরও এফআইআর আছে। তৃণমূল বক্তৃতা করবার সময় মজিদ মাস্টারের সঙ্গে শেখ শাহজাহানের নাম নিয়ে তিনজন কর্মীকে খুন করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চোখে গুলি করেছে প্রদীপ মণ্ডলের। দেবদাস মণ্ডল আমাদের কর্মী, এখনো পর্যন্ত আমরা দেহ পাইনি, পুলিশ ব্যবস্থা করতে পারেনি। সুতরাং পুলিশ যেটা চাইবে সেটা হবে। পুলিশ স্বতন্ত্র সংগঠন, তৃণমূল যেটা বলে দিয়েছে সেই হিসেবেই করছে। আর কোনোদিন বলবে যে ওই অর্পিতার খাটের তলায় যে টাকা ছিল ওটা হয়তো অমিত শাহ লোক পাঠিয়ে রেখে দিয়ে এসেছিলেন, এটা এখনো বলেনি, সৌভাগ্যের বিষয়। এই নিয়ে বিচারপতি আরো একটা বিষয় বলেছেন যে সাধারণভাবে থানায় কোনো অভিযোগ জানাতে গেলে এফআইআর রুজু করার ক্ষেত্রে অনেক সময় নেওয়া হয়, এফআইআর না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, জিডি অভিযোগ ওঠে। সেক্ষেত্রে সন্দেশখালীর ঘটনা ঘটার 1.5 ঘন্টার মধ্যে প্রথম ইডির বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়লো, মামলা রুজু হয়ে গেল। গোটা বিষয়টা অতি সক্রিয়তা বলে মনে হচ্ছে কি? এটার মনে হওয়ার কিছু নেই। এটা যদি কেউ অতি সক্রিয়তা বুঝতে না পারে তার অবিলম্বে বলেছেন অতি সক্রিয়তা বলে মনে হচ্ছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এ তো অতি সক্রিয়তাই। এটা পরিকল্পিতভাবে প্ল্যান করেছে। লোক পাঠিয়ে যে হামলা করা হবে সেটাও পুলিশ জানতো, শাহজাহান কাদের ফোন করেছে সেটাও পুলিশ জানতো, এবং পরবর্তীকালে শাহজাহানকে সেফ প্যাসেজ দিয়ে কোথায় কোন কোন জায়গায় রাত্রিবাস করতে হবে সেটাও পুলিশেরই ব্যবস্থা করা। এছাড়া সম্ভব নয়। রাজ্য পুলিশের বিরুদ্ধে গিয়ে শাহজাহান ওইখানে বেঁচে থাকতে পারবে, অধরা থাকতে পারবে? এটা কোনোদিন সম্ভব? ফলে যেটা সরকারের পরিকল্পনা, একজন প্রবীণ ক্যাবিনেট মন্ত্রী কথা বলেন, তারা উস্কে দিচ্ছেন পাথর ছুঁড়তে। কাশ্মীরে যারা পাথর ছোড়ে তাদের ওখানকার কিছু বিচ্ছিন্নতাবাদী নেতা আছে, তারা বক্তৃতা করে, তারপর পুলিশের গাড়িতে, সিআরপিএফ এর গাড়িতে পাথর ছোড়ে। আর এখানে যে পাথর ছোড়া হলো ওই আড্ডোর বাড়িতে গিয়ে বড় পাথর ছোড়া হলো সন্দেশখালী, সেটা তো সমর্থন শুধু নয়, বলছেন আবার এরকম হবে। কে বলছে? বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়, তার মধ্যে একজন প্রবীণ নেতা। এটা কি? এটা পুরো নবীন হয়ে গেছেন তিনি। এ তো প্রকাশ্যে এই ভাষা তো সন্ত্রাসবাদীর ভাষা, বিচ্ছিন্নতাবাদীর এই ভাষায় কথা বলে। তো যে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী এই ভাষায় কথা বলে, সেখানে পুলিশ এই কাজ করেছে, কি অন্যায় করেছে? ইডির যেটা বক্তব্য, তারা বলছেন যে ইডির আধিকারিকরা তল্লাশি চালানোর সময় তাদের ঘিরে মারধর করা হয়, হাসপাতালে ভর্তি করতে হয়, তারা বাড়িতে ঢুকতে পারেনি। পুলিশ, সিআরপিএফ এবং ইডি নোটিশ করতে চাইছে। ইডির কোনো আধিকারিক সেখানে ছিল সেটা তারা জানতে তথ্য চাইছে। কোন কোন আধিকারিক? এগুলো হচ্ছে ইডির সওয়াল। কি বলবেন, মানে পরিস্থিতি যেটা জানতে পারছেন ইডির সওয়াল থেকে? বিচারপতির পরিবারকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, ঠিক সেইভাবে ইডি অফিসারদের চিহ্নিত করে তাদেরও আক্রমণ করা, বা তাদের কোনো পরিবার পরিজন যদি এখানে থাকে তাদের উপর চাপ সৃষ্টি করার জন্যই এই ধরনের অবস্থান তারা নিয়েছে। তো স্বাভাবিকভাবেই তারা কণ্ঠস্বর নিতে গিয়ে দেখলেন 3 মাস অপেক্ষা করতে হলো। তো এখানেও শাহজাহান ধরা পড়লে শাহজাহানের রুট দিয়ে কার কার বাড়িতে আবার ইডি পৌঁছে যাবে, তার জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ থেকে তৃণমূল কংগ্রেস শুরু করেছে এবং জন কি বাত নাম দিয়ে বিজেপি জন কি বাত ওয়েব সিরিজের আদলে ভিডিওতে প্রচার, বেকারত্ব ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার। খুব ভালো কথা, আনন্দের সঙ্গে করুক, হই হই করে করুক। এই করলে যদি পশ্চিমবঙ্গে 42-এ 43টা সিট পেয়ে যেতে পারে, করতে থাকুন। মানুষ ভূঁইয়া আজকে অ্যানাউন্স করেছেন যে ত্রিস্তর পঞ্চায়েতে 6,652টি শূন্য পদ ছিল, গ্রাম পঞ্চায়েত স্তরে ও পঞ্চায়েত স্তরে 564 পদ ছিল, সেগুলো নিয়োগ করা হবে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যে পঞ্চায়েতের কাজে জনজোয়ার চলবে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যে পঞ্চায়েতের কাজে জোয়ার এনে দেবেন, ভালো কথা, আনুন।
পঞ্চায়েতে যদি আবার প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করতে পারেন, বিভাজনের রাজনীতিকে একটু দূরে সরিয়ে রেখে, তাহলে সেটা পশ্চিমবঙ্গের মঙ্গল। কিন্তু এত জোয়ার আনলে মুশকিল পড়ে যাবে, তারপরেই চরম ভাটা আসবে। খুব একটা বেশি দেরি নেই, এগুলো বন্ধ হবে। বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় সিআইডি এবং খামরাচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া, কি বলবেন? মানে শিক্ষক নিয়োগ মামলায়, মানে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ মামলা যদি ধরা পড়ে সিআইডির হাতে, তাহলে সরকারই স্বীকার করে নিচ্ছে যে চাকরি বিক্রি হয়েছে, দুর্নীতি হয়েছে। তাহলে কোনটা ঠিক? এটা কি তৃণমূলের কারণে, আভ্যন্তরীণ রসায়নের কারণে লোক ধরা পড়েছে, না উনি 75% টাকা যেখানে দেওয়ার কথা ছিল সেখানে পৌঁছতে পারেননি, সবাইকে দিয়ে খাওয়ার ব্যবস্থা হয়নি, সেজন্যই হয়তো ধরেছে। মুখ্যমন্ত্রী কি আজ বাংলার আবেগ, বাঙালির আবেগকে কাজে লাগাতে চাইলেন? বাংলার আবেগ রবীন্দ্রনাথকে নিয়ে, জীবনানন্দকে নিয়ে, শক্তি চট্টোপাধ্যায়কে নিয়ে, বাংলা আবেগ বিদ্যাসাগরকে নিয়ে। বাঙালি এখনো এতটা দিন হয়ে যায়নি যে তৃণমূলের আবেগে, তৃণমূলের উচ্ছ্বাসে ভেসে চলে যাবে, এখন এতটা অবনমন হয়। জাতীয় নির্বাচন কমিশনের বেনাজির নির্দেশ রাজ্য নির্বাচন কমিশনকে প্রতিদিন রাজ্যের কোথায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন তার রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিদিন পাঠাতে হবে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে জাতীয় নির্বাচন কমিশন কি কড়া ব্যবস্থা নিতে চাইছে? এটা তো অত্যন্ত স্বাভাবিক। মানুষের মত প্রকাশের অধিকারকে মসৃণ করতে হবে, তার মধ্যে স্বচ্ছতা থাকতে হবে, ইন্টিমিডেশন বন্ধ করতে হবে। ভোট পরবর্তী এবং ভোট পূর্বের যে হিংসা, যে ভীতি প্রদর্শন, সেগুলো থেকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে হবে। এই জন্যই কেন্দ্র তার কাছে চেয়ে পাঠিয়েছেন। কারণ পশ্চিমবঙ্গে অপরাধের প্রকৃত তথ্য তো এনসিআরবির কাছে জমা পড়ে না। পশ্চিমবঙ্গ সব বিষয়ে এগিয়ে থাকে, স্বচ্ছতাতেও এগিয়ে, সব বিষয়ে এগিয়ে, একদম ফার্স্ট বয়, পিছনের বেঞ্চে বসতে পারে না। খালি ওই বাংলাটা হয়ে গিয়ে শেষ বেঞ্চে চলে যাচ্ছে, নাহলে সব জায়গায় এগিয়ে। ঠিক আছে দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গান্ধী ও অমৃতা সিনহার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজনৈতিকভাবে ইডিসিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, এই বিষয়ে কি বলবেন? ওরা তদন্ত বন্ধ করতে চায়, বিচারপতিকে কদর্য ভাষায় আক্রমণ করছে, বিচারপতিদের বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে দিচ্ছে। এখন বিচারপতিদের বিরুদ্ধে মামলা করে যদি কোনোভাবে অন্য কারোর বেঞ্চে নিয়ে গিয়ে তদন্তের গতিটাকে স্লথ করে দেওয়া যায়, সে জানে। অনেক মামলা করেছেন, কোটি কোটি টাকা খরচা করে তদন্ত বন্ধ করবার তদন্তের গতি। আচ্ছা, শেখ শাহজাহানের পর একই দিনে নামাসী সংক্রান্তে জানা যায় তার পরিবারের নামে নাকি 6টি বিদেশি মুদ্রা সংস্থার নাম জড়িয়ে রয়েছে, এই বিষয়ে কি বলবেন? 20,000 কোটি টাকা বাইরে পাঠিয়েছে, 6টা কেন 16টা নাম থাকবে। আর পরিবারের উপরেই তো ভরসা করতে হবে, তো সুতরাং পরিবারের লোকজনকে নিয়েছেন। বলছি, একটি খুনের মামলায় হাইকোর্টে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে গ্রেপ্তারের নির্দেশ হওয়ায় সেই আবেদন খারিজের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নিশীথ প্রামাণিক। তো যদি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে থাকেন, সে তো আইন মেনেই দ্বারস্থ হয়েছেন। এই সরকারের অসহিষ্ণুতা, প্রতিহিংসা পরায়ণতা কোন পর্যায়ে পৌঁছতে পারে সেটা তো মানুষ দেখছেন। সর্বোচ্চ আদালতের কাছে তিনি গেছেন, আদালত স্থির করবে। আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে বললেন যে বাবার হাত থেকে উনি কোনো চিঠি পাননি। এজেন্সি সূত্রে জানা গিয়েছিল একটি চিঠি তিনি পেয়েছিলেন যেখানে শঙ্করের নাম ছিল। আজ প্রিয়দর্শিনী সেই নাম অস্বীকার করছেন। তিনি আবার বলেছেন বাবার কাছে বিজেপিতে যাওয়ার অফার ছিল, তিনি যাননি বলেই এইসব হচ্ছে। বিজেপি ধন্য হয়ে যেত একদম, এত বিজেপির ক্ষতি ভাবাই যায় না। জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে বলেছিলেন শাহজাহানের কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবেন না, জেনে রেখে দিন, সে যত বড় লিডারই হোক। শেখ শাহজাহানকে বললাম আমার জেলার তরফ থেকে যদি কোনো অনুমোদন লাগে তোমাকে আগাম অনুমোদন দিলাম। এটা একটা অতীতের ভিডিও আছে আমাদের বাইকে। তো শাহজাহানকে ধন্যবাদ দেব যে সেদিন ন্যাচারাল ক্যালামিটি তিনি বেরিয়ে
পড়েছেন, সমস্ত বাড়ি বাড়ি গেছেন, কাকে চাল দেওয়া, কাকে হাড়ি দেওয়া, কাকে বালতি খুন্তি দেওয়া সব কিন্তু করেছে। সবাই কিন্তু বারবার বলেছে শাহজাহানের কথা। কি বলবেন? তৃণমূল কংগ্রেসের প্রায় সকলের আপত্তি সত্ত্বেও মুকুল রায় শাহজাহানকে ওই ব্লকের সভাপতি করেছিলেন, এটা সর্বজনবিদিত। পরবর্তীকালে জ্যোতিপ্রিয় মল্লিক আশীর্বাদ দিয়েছেন। গুপ্ত হত্যা, বিভিন্ন সময় বিরোধী রাজনৈতিক কর্মীদের বা তৃণমূলের এই স্বেচ্ছাচারিতার বিরোধিতা যারা করেছেন আগুন করে তাদের দেহ লোপাট করে দেওয়া, কোনোটা ইট আগুনে, কোনোটা নদীতে ফেলে দেওয়া, বিভিন্ন অস্ত্রের খাবারের সঙ্গে অস্ত্রে বলিয়ান হওয়া, এই সমস্ত কাজ খুব সুচারুরূপে পরিচালিত করত শেখ শাহজাহান। আর জ্যোতিপ্রিয় মল্লিক প্রকাশ্যে এর আগেও বলেছেন যে ইডি সিবিআই ওই নোটিসে থুতু দিয়ে আমি ছিঁড়ে ফেলে দেবো, এটাও আছেন। এটাও এখন দেখতে পাচ্ছেন তো শরীরের অবস্থাটা। অতীতে শাহজাহানের সম্পর্কে অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী বলেছিলেন বিদ্যাসাগর সমাজ সংস্কারক ছিলেন, তাকেও ঢিল সমালোচিত হতে হয়েছে। আর এই যুগে শাহজাহানদের কাজ করবে এবং কিছু সমালোচনা থাকবে না, তা কি হয়? ওই যে বাংলা ধ্রুপদী সাহিত্য হতে চলেছে, সেগুলো এই সমস্ত উদাহরণগুলো আসবে। শেখ শাহজাহান সম্পর্কে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছিলেন উনি তৃণমূলের ক্যান্সার, তার গাড়ি ভাঙচুরের পরে। আচ্ছা, আরেকটা আছে আবার বলছি যে সন্দেশখালী রাজ্যপাল তলব করেছে মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে। না, এইসব ব্যাপারে আমরা কিছু বলবো না। রাজ্যপাল তলব করছেন, ওরা যাচ্ছেন, শুনছেন, বেরিয়ে যাচ্ছেন, কাজের কাজ কিছু হচ্ছে না। আচ্ছা, আর এই দাঁড়ান এক সেকেন্ড, এত প্রশ্ন চলে এসছে। আর এটা নিয়ে এই যে সুজয় কৃষ্ণ ভদ্রের 5টি কণ্ঠস্বরের নমুনা কেন্দ্রীয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে গেছে, গোটা প্রক্রিয়া ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে। তো এই বিষয়টা নিয়ে কি বলবেন? জানা যাচ্ছে সূত্রের খবর সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের 5টা নমুনা এবার সেন্ট্রাল সিএফএসএল এ গেছে, পুরো প্রক্রিয়াটা ভিডিও রেকর্ডিং করে রাখা হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা, মানে ম্যাচিংটা কি হবে? বাংলার মানুষ এখন আমাদের সদ্য প্রয়াত রশিদ খানের কণ্ঠস্বরের কথা চিন্তা করছে। রশিদ খানের সঙ্গে যদি আপনি এখন সুজয় কৃষ্ণকে টেনে আনেন, ও কোকিল ঘণ্টি হতে পারে, সেটা কেউ একটা কার্যকর হবে? মানুষ চায় প্রকৃত অপরাধী ধরা পড়ুক। সুজয় কৃষ্ণ ভদ্রের সেই হুঙ্কার আমার পিঠে ছুরি মারলে আমার সাহেব পর্যন্ত পৌঁছতে পারবে, আমাকে পর্যন্ত পৌঁছে থেমে যাবে, সেগুলোও মানুষ মনে রেখেছে। আর তার কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করবার জন্য 3 মাস ধরে এসএসকেএমে সরকারি লুকোচুরি, সেটাও মানুষ মনে রেখেছে। আমরা রাজনৈতিক দল, আমাদের কাজ মানুষকে নিয়ে, আমরা মানুষের ওপর নির্ভর করছি। সামনে লোকসভা নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল অনুরাগের ছোঁয়া পেয়ে যাবে। এই যে জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে বলেছে তৃণমূলে বিজেপিতে জয়েন করার জন্য তার অফার ছিল, শাহজাহানের ক্ষেত্রেও বলেছে, মানে অর্থাৎ দুজনের ক্ষেত্রেই বক্তব্য হচ্ছে যে বিজেপিতে জয়েন করার অফার ছিল, তারা করেনি বলে তাদেরকে এইভাবে বিজেপি হেনস্থা করছে। একদম ঠিক কথা বলেছে। এখানে জয়েন করলেই নতুন সরকার তৃণমূল চলে যাওয়ার পরে ওর স্বরাষ্ট্রমন্ত্রী শাহজাহান আর জ্যোতিপ্রিয় মল্লিককে ডিফেন্সের দায়িত্ব দেওয়া হতো। বিজেপি প্রস্তাব দিয়েছিল যে তুমি আসো, রাজনাথ সিংয়ের বয়স হচ্ছে, পরে দায়িত্ব নিয়ে নাও।